আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে মোটামুটি ভেক্টরের অনেকগুলো কনসেপ্ট শেষ করিয়েছি। আজকে মোটামুটি সামান্তরিক সূত্রের আমরা বলতে গেলে ফিনিশিং দিব। সামান্তরিক সূত্রের মধ্য থেকে একটু ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে তোমাদের সাথে কথা বলবো। সো প্রথমত আসি, আমরা প্রথমে তোমাদেরকে যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালের প্রশ্ন। এই প্রশ্নটা আমরা আজকে সলভ করাবো। তবে সলভ করানোর আগে তোমাদের কিছু জিনিস একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, আমরা ম্যাথ করার সময় অনেক সময় এরকম জিনিস থাকে, এই যে দিকের ব্যাপারটা, যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই কনসেপ্টটা তোমাকে একটু ক্লিয়ার হতে হবে। মনে রাখবা, আমি তো জানি আমাদের গ্রাউন্ডের মধ্যে একদিকে পূর্ব, একদিকে পশ্চিম, একদিকে উত্তর, একদিকে দক্ষিণ এভাবে থাকে। বাট কথা হচ্ছে, আমরা খাতায় আঁকার সময় উল্টাপাল্ট আঁকলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো আমরা মানচিত্রের মতো করে আঁকবো। মানচিত্রে যেরকম আমরা কীভাবে আঁকি, মানচিত্রে আমরা উপর এবং নিচে, উপরে আমরা উত্তর রাখি, নিচে আমরা দক্ষিণ রাখি। আমরা ঠিক এই কাজটাই করব, যে মানচিত্রের মতো উপরে উত্তর রাখবো, নিচে দক্ষিণ রাখবো। এবার ঝামেলা সেটা না, ঝামেলা হচ্ছে আমাদের পরীক্ষার হলে ঝামেলা হয় তোমাদের এটা, উপরে উত্তর নিচে দক্ষিণ হলে ডানে কি পূর্ব না পশ্চিম, এটা নিয়ে অনেকে ওই কল্পনায় চলে যায়। মনে করি আমি আমার বাসায়, বাম হাতের উত্তরে, ডান হাতে দক্ষিণে, আমার মাথা কোন দিকে, সেটা চিন্তা করে তারপর সে পরীক্ষার হলে সিদ্ধান্ত নেয়। না রে বাপ, এটা আমার অনেক বেশি লাগবে, একটু মুখস্থ করে ফেলবা। এবার মনে রাখবা, উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম, মুখস্থ করে ফেলবা। কি বললাম? উপরে উত্তর, নিচে দক্ষিণ, বামে পূর্ব, ডানে পশ্চিম। এই উপরে মানে কিন্তু আসলে আকাশে না, এই উপরে মানে হচ্ছে আমাদের এই যে খাতায় আঁকার সময় আর কি। তাহলে উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম, এটা মুখস্থ করে ফেলবা। এবার আসো, আমি তোমাকে বললাম যে কোন একটা বস্তু যাচ্ছে। তবে তার আগে বলে রাখি, এরকম ধরনের ম্যাথ করতে গেলে সবসময় সব কিছুকে চিন্তা করবা মূলবিন্দুর সাপেক্ষে। মূলবিন্দুর সাপেক্ষে চিন্তা করলে তোমার ঝামেলা অনেক অনেক কমে যাবে। সবসময় মূলবিন্দুর সাপেক্ষে চিন্তা করবা। এবার তোমার আমি একটা প্রশ্ন করি। আমি তোমার বললাম যে একজন লোক পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে যায়, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে যায়, এটা দিয়ে তুমি কি বুঝছো? কিছুই বুঝো নাই। কেন? পূর্ব দিকের সাথে যদি কেউ একজন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাও তো হতে পারে, আবার এটাও হতে পারে। তোমাকে বলছে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি, কিন্তু পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে সে কোন দিকে যাবে সেটা তোমাকে বলেনি। তাহলে আমি কীভাবে বুঝবো? তাহলে আমাকে কি বলতে হবে? আমাকে বলতে হবে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে যায়। তাহলে আমাকে কি বলতে হবে? এই পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে কার দিকে যায়? উত্তর দিকে যায়, এভাবে বলতে হবে। তাহলে এটার মিনিং হচ্ছে পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে উত্তর দিকে, 30 ডিগ্রি কোণে উত্তর দিকে। আর তাহলে এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে কোন দিকে? দক্ষিণ দিকে, কারণ এটা হচ্ছে সাউথ বা দক্ষিণ, দক্ষিণ দিকে। তাহলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, খালি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি এরকম বললে হবে না, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তরে নাকি দক্ষিণে সেটা বলতে হবে। তাহলে এটার মিনিং হচ্ছে 30 ডিগ্রি কোণে উত্তরে, এটার মিনিং হচ্ছে 30 ডিগ্রি কোণে দক্ষিণে। তাহলে একটা হচ্ছে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তরে, আর একটা হচ্ছে দক্ষিণে। এখন এই জিনিসটা যেটা তুমি এটা লিখলা, এটাকে আরেকভাবে লেখা যায়। কীভাবে লেখা যায়? এটাকে লেখা যায় পূর্ব, এটাকে লেখা যায় পূর্ব উত্তর 30 ডিগ্রি, পূর্ব উত্তর 30 ডিগ্রি। আবার এত বড় করে না লিখে এটাকে সহজে লেখা যায়, কি লেখা যায়? পূর্ব দক্ষিণ 30 ডিগ্রি, পূর্ব দক্ষিণ 30 ডিগ্রি। এর মানে কি? অনেক সময় দেখবা আমাদের পরীক্ষার প্রশ্নে এরকম লেখা থাকবে, কোনো বস্তু পূর্ব উত্তর 30 ডিগ্রি কোণে যায়। তাহলে পূর্ব উত্তর 30 ডিগ্রি মানে কি? পূর্ব উত্তর 30 ডিগ্রি মানে হচ্ছে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে কার দিকে? উত্তরের দিকে। তাহলে এখানে আসো তো, পূর্ব দক্ষিণ 30 ডিগ্রি মানে কি? পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে কোন দিকে? দক্ষিণ দিকে। যেন আমি যদি তোমাকে পরীক্ষায় বলি কোনো বস্তু উত্তর পশ্চিম 30 ডিগ্রি কোণে যায়, এর মানে কি? উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে যায়। তাহলে যেমন দেখো, এটা হচ্ছে নর্থ, উত্তর, উত্তর দিকের সাথে কত ডিগ্রি? 30 ডিগ্রি, 30 ডিগ্রি পশ্চিমে যায়, ওয়েস্ট। এর মানে এটা দ্বারা বোঝাচ্ছে আমার, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এটা, যে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে আমাদের পশ্চিমের দিকে যাচ্ছে। এবার তোমাকে আমি পরীক্ষা প্রশ্ন বললাম, একজন কোনো বস্তু
দক্ষিণ পশ্চিম দিকে যায়, দক্ষিণ পশ্চিম দিকে যায়, দক্ষিণ পশ্চিম দিকে যায়। তো সে যদি দক্ষিণ পশ্চিম দিকে যায়, কোনো কোণের মান দেয় নাই, এর মানে কি? এর মানে হচ্ছে সে দক্ষিণ আর পশ্চিমের ঠিক মাঝখান দিয়ে যায়। তাহলে দক্ষিণ আর পশ্চিমের মাঝখান মানে কি 45 ডিগ্রি। এর মানে 45 ডিগ্রি কোনটা দিতেও পারে, নাও দিতে পারে। না দিলে বুঝে নিতে হবে। মনে রাখবা, সব কথা বলে না ম্যাথ, কিন্তু কিছু কথা বুঝে না নিলে তুমি খ্যাত। অতএব বুঝে নিতে হবে। তাহলে আমাকে দক্ষিণ আর পশ্চিম দিকের সাথে কত ডিগ্রি কোণ নিতে হবে ভাইয়া? 45 ডিগ্রি, মানে ঠিক মাঝখান দিয়ে। তাহলে আমাদের তাদের যদি মাঝখান দিয়ে যায়, এটার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। আমি আশা করি এতটুকু জিনিস তোমাকে বুঝাইতে পারছি যে আমাদের কখনো যদি ডিরেকশনের কাহিনী আসে, ডিরেকশনের হিস্টোরি আসে, অবভিয়াসলি তোমাকে এই যে এতক্ষণ কথাবার্তাগুলো বললাম, এই কথাগুলো মাথায় রেখে সামনের দিকে আগাইতে হবে। যদি এই কথা মাথায় রেখে তুমি সামনের দিকে আগাও, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এবার আসো, আমার মেইন টার্গেট আজকে যেটা, সেটা হচ্ছে সিলাইট বোর্ড 2017 সালের এই সুন্দর ম্যাটটা করা। এই সুন্দর ম্যাটটা করার জন্য দিকের একটা কনসেপ্ট লাগতো, সেটা আমরা বলে দিয়েছি। আমরা একটু পরে সেটা অ্যাপ্লাই করব। প্রথমত এখানে আসি, এখানে একটা পাখি উড়ে দেখাচ্ছে। তবে তোমাকে আমি প্রথমে ইন জেনারেল ওয়েতে বলি যে পাখি কিভাবে উড়ে। সো পাখি উড়ার কনসেপ্টটা হচ্ছে প্রিটি সিম্পল। যেমন মনে করো আমি একটা পাখি, আমার নামও কিন্তু পাখির নাম ইমু পাখি, তবে ওই পাখি উঠতে পারে না। এখন আসো, আমি মনে করো একটা পাখি, বলো তো বাবা আমি কি পাখি। এখন আমি যদি পাখি হই, এগুলো আমার কি ডানা, এগুলো কি ডানা। এবার আমি কি করব? উড়ব। কি করব? উড়ব। কিভাবে? ডানা ঝাপটিয়ে। কিভাবে? ডানা ঝাপটিয়ে। এখন পাখি যখন ডানা ঝাপটায়, এর মিনিং কি? এর মিনিং দেখো, আমি আমার এই ডানা দিয়ে ধাক্কা মারলাম। আচ্ছা, কারে ধাক্কা মারছি? অবশ্যই আমি বাতাসকে ধাক্কা মারছি। আমি ডানা দিয়ে আকাশে তো পাখি যখন উড়ে, ধাক্কা মারার জন্য কি তুমি যাই বসে দেখো আমার মুখে ধাক্কা মারো? ব্যাপারটা এরকম না, সে বাতাসকে ধাক্কা মারে। তাহলে সে বাতাসকে ধাক্কা মারলো, এই ডানা দিয়ে যখন সে বাতাসকে ধাক্কা মারলো, নিউটনস থার্ড ল কী বলে? প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এর মানে সে যখন বাতাসকে ধাক্কা মারলো, বাতাস আবার তাকে ধাক্কা মারলো। তাহলে ব্যাপারটা খেয়াল করো, পাখি এই দিকে বাতাসকে ধাক্কা মারলো, বাতাস উল্টা দিকে পাখিকে ধাক্কা মারলো। পাখি এই ডানা দিয়ে এই দিকে ধাক্কা মারলো, বাতাস উল্টা দিকে ধাক্কা মারলো। তাহলে ঘটনাটা কি হচ্ছে একটু খেয়াল করে দেখো। ঘটনাটা ঘটছে হচ্ছে, মনে করো এটা হচ্ছে এটা পাখি, মনে করো এটা হচ্ছে এটা পাখি। এখন এই যে পাখিটা, এই পাখিটা হচ্ছে তোমার এই দিকে বাতাসকে ধাক্কা মারলো, এই দিকে বাতাসকে ধাক্কা মারলো দুই ডানা দিয়ে। তো বাতাসকে যখন এইদিকে ধাক্কা মারলো, বাতাস তাকে এইদিকে ধাক্কা মারলো, বাতাস তাকে এইদিকে ধাক্কা মারলো। তাহলে বলো, পাখি ডানা দিয়ে বাতাসের উপর কয়টা বল প্রয়োগ করছে? দুইটা। এই মনে করো এইদিকে একটা ধাক্কা মারছে, তার বিপরীত প্রতিক্রিয়া মনে করো পাখিকে বাতাস F1 পরিমাণ ধাক্কা দিল। একইভাবে পাখি যখন এই ডানা দিয়ে বাতাসকে ধাক্কা মারলো, বাতাস তাকে এইদিকে মনে করো F2 পরিমাণ ধাক্কা মারলো। তাহলে এই F1 এবং F2 যে প্রতিক্রিয়া, মানে পাখির ডানা ঝাপটানোর যে ধাক্কা, ওই ধাক্কার প্রতিক্রিয়া, ক্রিয়ার প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াগুলো কার উপর কাজ করে বলো তো? অবশ্যই পাখির উপর। এই প্রতিক্রিয়া যখন পাখির উপর কাজ করে, এই দুইটা প্রতিক্রিয়ার কারণে পাখি কোন দিকে যেতে বাধ্য হয়ে যায় বলো তো? সামনের দিকে। তাহলে এই যে F1 আর এই যে F2, এই দুইটার লব্ধি যেই দিকে থাকবে পাখিটা সেই দিকে উড়বে। এই দুইটার লব্ধি যেই দিকে থাকবে পাখিটা সেই দিকে উড়বে। মনে করো পাখি কি করলো? ডান দিকে যে পরিমাণ ঝাপটাইলো, বামেও সেম, মানে দুই দিকে সমান সমান করলো। এর মানে পাখি ঠিক মাঝখান বরাবর যাবে, তার কোনো অসুবিধা হবে না। এখন পাখি মনে করো কিছুটা ডানে যেতে চায়, তাহলে ডানে যেতে চাইলে কী করতে হবে? আমরা জানি লব্ধি সবসময় বড়টার দিকে থাকে। তাহলে ডানে যেতে চাইলে ডান দিকে ধাক্কা বাড়াইতে হবে। তাহলে মনে করো আমি একটা পাখি সোজা যেতে চাই, তাহলে আমি এভাবে যাব, সমান 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 সমান, আমি গেলাম সোজা। এবার আমি একটা পাখি, আমি এভাবে ডান দিকে যেতে চাই, তাহলে খেয়াল করো, আস্তে জোরে, আস্তে জোরে। মানে ব্যাপারটা হচ্ছে আমি ডান দিকে ঝাপটানোর পরিমাণ বাড়াই দিলাম, বা ধাক্কার পরিমাণ বাড়াই দিলাম, বামে কমাই দিলাম, তাহলে ফলাফল আমার লব্ধি ডান দিকে সরে যাবে। আমি যদি বামে যেতে চাই, তাহলে এদিকে আস্তে, এদিকে জোরে, আস্তে জোরে, এভাবে করে করে আমি এদিকে যাব। তাহলে ব্যাপারটা হচ্ছে এমন, পাখি যেদিকে ডানা ঝাপটানোর পরিমাণ বাড়াই দিবে, ওই দিক বরাবর সে টার্ন করবে। তাহলে আমরা এবার একটু খেয়াল করি আমার এই ম্যাটটাতে। এই ম্যাটটাতে বোর্ডের মধ্যে খুব সুন্দর একটা পাখি আঁকা আছে। সিলাইট বোর্ড 2017, তারা খুব সুন্দর একটা পাখি এঁকে দিয়েছে। এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত পাখি। এই পাখিটার ক্ষেত্রে কী কী দেওয়া আছে আমরা একটু উপভোগ করি। এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের পাখি। আর এই পাখিটা বা এই যে এই ডানা দিয়ে এদিকে ধাক্কা মারছে, এই ডানা দিয়ে এদিকে। আর ও বিন্দু থেকে বাতাস তাকে এই যে এই বরাবর
আর এই বরাবর ধাক্কা মারে, মানে একটা ধাক্কা হচ্ছে ও এ বরাবর আর একটা ধাক্কা হচ্ছে ও বি বরাবর। আচ্ছা, এবার বলে দিয়েছে পাখিটির উভয় পাখায় ধাক্কার পরিমাণ 5 নিউটন। আমাদের বইয়ের মধ্যে ভুলক্রমে এই লাইনটা উঠে নেয়, এটা অ্যাড করে নেবা। পাখিটির উভয় পাখায় ধাক্কার পরিমাণ কত? 5 নিউটন। এটা ও, এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা, তবে তারা একটা ছোট্ট কাজ করে দিয়েছে, তোমাকে এখানে পাশে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট দিয়ে দিয়েছে, এর মানে ডিরেকশন দিয়ে দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা না থাকলে তুমি ম্যাথ করতে পারতা, কিন্তু এটা থাকার কারণে তুমি ঝামেলা পড়ে গেছো। কী ঝামেলা? কারণ এটা দ্বারা ইন্ডিকেট করছে পাখিটা বর্তমানে পূর্ব দিকে যাচ্ছে, ঠিক না? এটা দ্বারা ইন্ডিকেট করছে পাখিটা পূর্ব দিকে যাচ্ছে। এখন তাহলে তোমারে এখন যদি জিজ্ঞেস করে পাখি কোন দিকে যায় বা এই দিক রিলেটেড কোনো প্রশ্ন করে, অবশ্যই আনসারটা কার সাপেক্ষে দিতে হবে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের সাপেক্ষে দিতে হবে, কারণ তারা তোমাকে ডিরেকশনটা ইন্ডিকেট করে দিয়েছে। আচ্ছা, ভালো কথা। এবার আসো আমরা একটু আসি। তোমাকে এই জায়গায় ধাক্কার পরিমাণ 5 নিউটন, এই জায়গায়ও ধাক্কার পরিমাণ 5 নিউটন। তাহলে ক্রিয়া যদি 5 নিউটন হয়, প্রতিক্রিয়া কত হবে? 5 নিউটন। তাহলে আমি ও এ বরাবর যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াকে নাম দিচ্ছি F1, আর এই বরাবর প্রতিক্রিয়াকে নাম দিচ্ছি হচ্ছে আমি F2। তাহলে তোমরা বলো তো, 3 নম্বর প্রশ্ন যখন আমরা সলভ করতে যাব, 3 নম্বর প্রশ্নের মধ্যে বলেছে চিত্রে ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত? ওসি বরাবর, ওসি মান হচ্ছে এই যে সোজা। আচ্ছা বলো তো আবার, হ্যাঁ এখানে কিন্তু মাঝখানে কোণটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। এখন তোমরা একটু খেয়াল করো, এটাকে যদি আমি ও বলি, তাহলে এটার নাম হচ্ছে ও বি, আর এটার নাম হচ্ছে ও সি, সরি ও এ। এখন এই বরাবরও ধাক্কার পরিমাণ F1 5 নিউটন, এই বরাবরও ধাক্কা হচ্ছে F2, মনে করো এটা F1 5 নিউটন, আর ওবিকে আমি F2 দিই 5 নিউটন, এই যে 5 নিউটন। আচ্ছা, এখানে তো উল্টে দিলাম। আচ্ছা, এটাকে F1 দিই, এটাকে F2 দিই, ইচ্ছা মতো দেওয়া যায়, আমি যে করে এটা দিলাম, মানে প্রথমটা A কে 1 দিলাম, B কে 2 দিলাম। আচ্ছা, এখন বলো এই দুইটা কি সমান সমান না? তাহলে পাখিটা কোন দিকে যাবে? ঠিক মাঝখান বরাবর চলে যাবে, আর এই মাঝখান বরাবর দিকটাই হচ্ছে আমাদের ও সি। তাহলে আমাদের বলো তো ওসি বরাবর এটা একটা প্রতিক্রিয়া, এটা একটা প্রতিক্রিয়া, দুইটা প্রতিক্রিয়ার যে লব্ধি, সেই লব্ধিটা কোন বরাবর? ওসি বরাবর। এর মানে ওসি বরাবর লব্ধি আর কাজ করে। এর মানে বলো তো ওসি বরাবর প্রতিক্রিয়া বল মানে কি? লব্ধি বল আর। তাহলে তোমাকে এখান থেকে কার মান বের করতে হবে? আর এর মান। F1 জানো, F2 জানো, মধ্যবর্তী কোণ আলফা কত? 60 ডিগ্রি তারা বলে দিয়েছে। তাহলে আমাকে বলছে ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারবো প্রতিক্রিয়া বলের মান হচ্ছে আর সমান √ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos of alpha। তাহলে √ F1 মানে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 cos of 60। ক্যালকুলেশন যদি করি আমরা আনসার পাওয়ার কথা হচ্ছে 8.66 নিউটন। তাহলে আমার এখানে লেখা আছে, আমি আর ক্যালকুলেটর মারতেছি না, 8.66 নিউটন এটাই আছে আমাদের বইতে, এটা আনসার লেখা আছে, মানে হচ্ছে এটাই আনসার। তাহলে আমাদের 3 নম্বরের আনসার শেষ। এখন সমস্যা হচ্ছে 4 নম্বর নিয়ে। 4 নম্বরে তোমাকে কি বলেছে দেখো, 4 নম্বরে বলেছে এ ও বরাবর পাখির ধাক্কার পরিমাণ দ্বিগুণ হলে পাখিটি কোন দিকে উড়বে। এর মানে এ ও বরাবর মানে কি বুঝছো তো? এই যে এ থেকে ও বরাবর মানে এই বরাবর ধাক্কার পরিমাণ দ্বিগুণ হবে। বর্তমানে কয় নিউটন? 5 নিউটন। তাহলে ধাক্কার পরিমাণ দ্বিগুণ করা মানে কয় নিউটন হবে? 10 নিউটন। তাহলে এটা যদি 10 নিউটন হয়, প্রতিক্রিয়াটাও কত নিউটন হবে? 10 নিউটন হবে। তাহলে খেলা কোন দিকে যাবে দেখো তো। এবার ঘটনা ঘটবে হচ্ছে এরকম, এটা যদি ও বিন্দু হয়, এটা যদি ওসি রেখা হয়, তাহলে এই বরাবর মনে করো হচ্ছে F2, তাই না? এটা হচ্ছে 5 নিউটন। আর এই বরাবর হচ্ছে F1, কি মনে হয়? F1 মান কি 5 নাকি 10 নিউটন? 10 নিউটন। ধাক্কা দ্বিগুণ করছি মানে প্রতিক্রিয়া দ্বিগুণ হয়ে গেছে। আর মধ্যবর্তী কোণ তো আগের মতো ভাইয়া, আলফা এর মান হচ্ছে 60 ডিগ্রি আসেই। এখন তোমার কি মনে হয়, এবার কি লব্ধিটা ঠিক মাঝখান দিয়ে যাবে? অবশ্যই না। লব্ধি কার দিকে যাবে? বড়টার দিকে করে। তাহলে এই লব্ধি বড়টার দিকে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে হচ্ছে লব্ধি। তাহলে লব্ধি যদি এই বরাবর যায়, এটাই হচ্ছে আমাদের বর্তমান লব্ধি। তোমাকে এটাই প্রশ্ন করেছে, এও বরাবর পাখির ধাক্কার পরিমাণ দ্বিগুণ করলে পাখিটি কোন দিকে উড়বে। এর মানে পাখিটি এই দিকে উড়বে। এখন এই দিকে যে উড়বে, এই দিকের মানটা বের করতে হবে না? বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এই যে কোণটা, এই কোণের মানটা হচ্ছে থিটা। তাহলে আমরা একটা কাজ করি, আগে আমরা এখান থেকে থিটা এর মানটা বের করি। তাহলে থিটা এর মান বের করার জন্য আমরা কী বলতে পারবো? আমরা জানি tan থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা। এরপর আমরা বলতে পারি অ্যাঙ্গেল কার সাথে? F1 এর সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, এর মানে F1 সিঙ্গেল F2 মিঙ্গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, এখান থেকে F2 এর মান হচ্ছে 5 সাইন আলফা ডিভাইড বাই tan প্লাস 5 কজ আলফা। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে থিটা এর মানটা পাবো। তাহলে আমি এখান থেকে থিটা এর মানটা কত পাচ্ছি দেখি। tan ইনভার্স 5 সাইন আলফার মান হচ্ছে 60,
5 sin 60 ডিভাইডেড বাই 10 প্লাস 5 cos 60 ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 19.1, আমরা পাচ্ছি হচ্ছে 19.1 ডিগ্রি। এখানেই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা, আমরা অনেকেই এটাকে আনসার হিসেবে লিখি না, এটাকে আনসার হিসেবে লেখা যাবে না। অনেকে আনসার হিসেবে লেখা হচ্ছে আনসার হচ্ছে 19.1 ডিগ্রি না। তোমাকে তারা এই চিত্রটা দেওয়ার মিনিং কি, তারা ইন্ডিকেট করে দিয়েছে তোমাকে ডিরেকশনটা দিতে হবে উইথ রেসপেক্ট টু ইস্ট, ওয়েস্ট, নর্থ অর সাউথ। তাহলে তুমি এভাবে দিতে পারবে না, তাহলে তোমাকে আনসারটা দিতে হবে পূর্ব দিকের সাথে এত কোণে আছে, পশ্চিম দিকের সাথে এত কোণে আছে। তাহলে আমরা এটা কাজ করি, তাহলে তোমরা বলো তো এখানে যদি পূর্ব পশ্চিমটা আঁকি, এটা ছিল হচ্ছে ওসি, বলো তো ওসিটা কোন বরাবর ছিল, পূর্ব পশ্চিমে না? তাহলে আমি এই লাইনটা যদি আমি চিন্তা করি, আমি বলতে পারবো এটা ওয়েস্ট, এটা ইস্ট, এটা নর্থ, এটা সাউথ। তাহলে পাখিটা এইদিকে না উঠতেছে, তাহলে বলো তো এইদিকে যদি উড়ে, তাহলে আমি সহজে বলতে পারি পূর্ব দিকের সাথে এই কোণ উৎপন্ন করে, এটাকে নাম দিলাম থিটা প্রাইম। তাহলে বলো পূর্ব দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, থিটা প্রাইম কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে থিটা প্রাইমের মান বের করতে হবে, আমি তো বের করছি থিটা এর মান, তাহলে আমাকে কী করতে হবে, থিটা প্রাইম বের করার জন্য বিয়োগ করতে হবে কার থেকে, এই পুরা মান থেকে, পুরা মান থেকে থিটাটা বিয়োগ করতে হবে। তোমরা বলো এই পুরা মানটা কত, 30। কেন 30? এই পুরাটা যদি 60 হয় তার অর্ধেক হচ্ছে কত, 30। তাহলে আমরা বলতে পারি 30 ডিগ্রি মাইনাস থিটা, এর মানে 30 ডিগ্রি মাইনাস 19.1 ডিগ্রি। তাহলে আমি যদি 30 মাইনাস আনসার করি, তাহলে আসবো হচ্ছে 10.89 বা 10.9। তাহলে আমরা থিটা প্রাইম সমান পাচ্ছি হচ্ছে 10.9 ডিগ্রি। তাহলে তোমাকে আনসার কীভাবে লিখতে হবে, আনসার লিখতে হবে পূর্ব দিকের সাথে 10.9 ডিগ্রি কোণে উত্তর দিকে, অথবা তোমাকে লিখতে হবে পাখিটি, তোমাকে লিখতে হবে এভাবে, আনসার হচ্ছে পাখিটি পূর্ব উত্তর দিকে 10.9 ডিগ্রি কোণে উঠবে। পাখিটি কোন দিকে উঠবে, এত কোণে উঠবে। তাহলে এটা হচ্ছে তোমার ওভারঅল কথাবার্তা। এই পাখির ম্যাথটা তুমি ঠিক এভাবেই সলভ করতে পারবা, বলো বুঝছো কি না? তাহলে এটা হচ্ছে আমার পাখির ম্যাথ সলভ করার নিয়ম, যা আমাদের সিলেট বোর্ড 2017 সাল। অনেকে আনসার এটা রাখে, এটা রাখাটা ওয়াইজ ডিরেকশন না, কারণ তারা তোমাকে অলরেডি একটা ডিরেকশন বলে দিয়েছে। সো তোমাকে ওই ডিরেকশনটা ফলো করতে হবে, সেই ডিরেকশনটা ফলো করে তুমি আগাবা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমরা এটা কাজ করি, যেহেতু আমাদের এই প্রশ্নটা শেষ, এবার আমরা আমাদের আর মোটামুটি তুমি বলতে পারো যে এই টপিক্সের মেইন প্রশ্নগুলো শেষ। এবার আমরা তাহলে কি সলভ করব, এবার কয়েকটা আমরা আনকমন প্রশ্ন সলভ করব। মানে জেনারেলি হচ্ছে তোমার পরীক্ষায় কম আসে, কিন্তু আমরা এই যে বিশেষ করে ওগুলো অ্যাডমিশনের প্রশ্ন, যে পরীক্ষায় কম আসে কিন্তু কত হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করার জন্য প্রয়োজনীয়, এরকম কয়েকটা ম্যাথ করে আমরা আমাদের এই সামান্তরিক সূত্রের কনসেপ্টটা শেষ করব। আর লাস্টে সামান্তরিক সূত্রে কিছু স্পেশাল কথা বলবো, সেগুলো বলে আমাদের আজকের ক্লাসটা শেষ করার মাধ্যমে পুরা সামান্তরিক সূত্রে যা যা আছে একবারে ফুল সামান্তরিক আমাদের আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এরপরে আমরা আগামী ক্লাসে হচ্ছে ভেক্টরের বিয়োগ করাবো, সাম্যাবস্থা করাবো। মানে আমাদের বই অনুসারে যদি তুমি চিন্তা করো, তাহলে আমাদের আজকের ক্লাসে হচ্ছে টাইপ নাম্বার 2, যেটা টাইপ নাম্বার 2, এই টাইপ নাম্বার 2টা আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে, টাইপ নাম্বার 2টা পুরোটা। এরপর আমরা সামনের দিকে যাব, এরপর আমরা ভেক্টর বিয়োগে যাব। তোমাদেরকে বলে রাখা ভালো, যতদিন পর্যন্ত না আমি ভেক্টর বিয়োগ শেষ করবো, ভেক্টর বিয়োগে আমি আপেক্ষিক বেগ পড়াবো। সে আপেক্ষিক বেগটা হচ্ছে পরীক্ষায়, বিশেষ করে বোর্ড পরীক্ষায় দুর্দান্ত লেভেলের ম্যাথ আসে, এবং আপেক্ষিক বেগের ব্যাপারে অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার থাকে না। সো আপেক্ষিক বেগটা আমি খুব সময় দিয়ে খুব গুছানোভাবে পড়াবো। আপেক্ষিক বেগ পর্যন্ত আমার আসলে এই অধ্যায়টা শেষ করতে টাইম লাগে, কারণ বেসিক ক্লিয়ার করতে হয়, এগুলো একটু স্ট্রংলি মাথায় ঢুকাতে হয়। এরপরের কনসেপ্টটা খুবই ইজি, মানে খুব তাড়াতাড়ি আমরা ভেক্টর শেষ করে ফেলতে পারবো। তবে আপেক্ষিক বেগ পর্যন্ত আমাদের একটু কষ্ট হবে, মানে হচ্ছে আস্তে আস্তে টানতে হবে, তোমার যাতে কাছে যাতে কঠিন না লাগে। খালি পড়াইলে তো হবে না, তুমি উপভোগ করছো কিনা এটাও দেখতে হবে, তোমার কাছে সহজবোধ্য হচ্ছে কিনা এটাও দেখতে হবে, কারণ অ্যাজ এ টিচার আমাদের কাজ হচ্ছে তোমার কাছে সহজভাবে উপস্থাপন করা। এখন আসো ভাইয়া আর কয়েকটা ম্যাথ করি। আমরা প্রথম যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের বইয়ের 10 নম্বর ম্যাথ। তো আমি একটু তুলে ফেলি। 10 নম্বর ম্যাথে বলেছে 3p এবং 2p মানের 3p এবং 2p মানের দুটি বলের লব্ধি আর, দুটি বলের লব্ধি আর। এরপর বলেছে প্রথম বলটির মান দ্বিগুণ করলে প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়।
লব্ধির মানও দ্বিগুণ হয়। প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। এবার বলছে বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। এখন আসেন স্যার আমরা একটু দেখাই আপনাকে কি বলেছে। আপনাকে বলেছে 3p এবং 2p মানের দুইটি বলের লব্ধি আর। এর মানে তোমার কাছে যদি কোনো বিন্দুতে একটা ভেক্টর থাকে 3p আর একটা ভেক্টর যদি থাকে 2p, এই দুটো ভেক্টরের যে লব্ধিটার নাম হচ্ছে আর। এটা বোঝাচ্ছে, মানে সবসময় মান দিয়ে দিত, এবার মান না দিয়ে তোমাকে বলছে ভেক্টরগুলো হচ্ছে 3p 2p লাইক দ্যাট। এখন তোমাকে বলছে প্রথম বলটির মান দ্বিগুণ করলে, মানে প্রথম যে বলটা 3p, এই 3pটাকে দ্বিগুণ করলে কী হবে 6p। প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। এর মানে লব্ধি যেটা বর্তমানে আর, সেটা হয়ে যাবে কত 2r। এর মানে ঘটনাটা একটু বুঝিও, তুমি কোনো একটা বিন্দুতে 3p এবং 2p মানে দুইটা বলের লব্ধি আর পাচ্ছ। এখন যদি তুমি এটাকে 3p না বলে 6p বলো, তাহলে লব্ধিটা আর এর বদলে 2r হয়ে যাবে। এখন আমারে বলো কে কার লব্ধি? প্রথমবার হচ্ছে 3p এবং 2p এই দুজনের লব্ধি হচ্ছে আর। আর সেকেন্ড কথাটার মিনিং হচ্ছে 6p এবং 2p, কারণ 6 এটাকে তুমি 6p বানাইছো, এটা আগের মতোই আছে, তাহলে 6p এবং 2p এই দুজনের লব্ধি হচ্ছে 2r। ক্লিয়ার না? এখন মধ্যবর্তী কোণ, তোমাকে মধ্যবর্তী কোণ পরিবর্তন করতে বলছে, বলে নাই, এবং মধ্যবর্তী কোণের মান উল্টা নির্ণয় করতে বলেছে। মধ্যবর্তী কোণের মানটা আমি ধরে নিলাম আলফা। এই আলফার মান কত আমাকে বের করতে হবে, বলা বুঝছে কিনা? আর তুমি আমাকে বলো লব্ধির ফর্মুলা আর সমান √p² + q² + 2pq cos of আলফা। এটাকে আমি যদি রুটটাকে বাদ দিই, তাহলে আমি কি এভাবে বলতে পারি না, r² সমান p² + q² + 2pq cos of আলফা। তাহলে r² মানে কি লব্ধি স্কোয়ার, p² মানে প্রথম ভেক্টর স্কোয়ার, q² মানে দ্বিতীয় ভেক্টর স্কোয়ার, 2pq মানে কি 2 ইন্টু প্রথম ভেক্টর ইন্টু দ্বিতীয় ভেক্টর, cos of আলফা মানে কি cos ইন্টু মধ্যবর্তী কোণ। তাহলে আমি সেটা যদি মাথায় রাখি, তাহলে বলো প্রথমটা থেকে কি বলা যায়, লব্ধি স্কোয়ার মানে হচ্ছে r² ইকুয়ালস টু p² মানে কিন্তু এখানে পি না, এখানে পি মানে কি 3p, মানে প্রথম ভেক্টর 3p কে স্কোয়ার করলে কি হবে 9p² প্লাস q² মানে হচ্ছে 2p কে স্কোয়ার করলে হবে 4p² প্লাস 2pq, পি মানে হচ্ছে 3p, q মানে কি 2p, তাহলে 2pq cos of আলফা। তাহলে এখান থেকে কি বলা যায়, r² সমান 9 এবং 4 মিলে 13p² প্লাস 3 × 2 = 6 × 2 = 12p² cos of আলফা। তাহলে তুমি এখান থেকে r² এর মানটা পেয়ে গেলা, যে r² সমান ভাইয়া আমরা এত পাইলাম 13p² প্লাস 12p² cos of আলফা। আর কিছু করা যাচ্ছে না, যেহেতু কিছু করা যাচ্ছে না, ইকুয়েশন নাম্বার 1। এবার আসো সেকেন্ড কেস, 6p এবং 2p এর লব্ধি হচ্ছে 2r। তাহলে লব্ধি স্কোয়ার, তাহলে 2r কে স্কোয়ার করলে কি হবে 4r²। এবার প্রথমটা হচ্ছে 6, এর মানে 36p²। সেকেন্ডটা হচ্ছে 2, তাহলে 2 × 2 = 4, 4p² প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p ইন্টু cos of আলফা। তাহলে এখান থেকে বলা যায় 4r² ইকুয়ালস টু হচ্ছে 40p² প্লাস 6 × 12 = 24p² cos of আলফা। একটু খেয়াল করলে দেখবে 4 দ্বারা কাটাকাটি করা যায়। তাহলে r² সমান কী পাঠানো যাচ্ছে, r² সমান 10p² প্লাস 4 দ্বারা কাটলে 6p² cos of আলফা। তাহলে আমরা এতটুকু পাইলাম, এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 2। এবার তোমরা আমাকে বলো, এটা যেই r², এটাও সেম r², তাহলে r² এর মান কী হবে, সেম হবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, সুতরাং এখান থেকে বলাই যায় 13p² প্লাস 12p² cos of আলফা ইকুয়ালস টু 10p² প্লাস 6p² cos of আলফা। তাহলে আমি যদি 6p² বামে আনি, 12 থেকে 6 গেলে 6p² cos of আলফা, আর এটাকে যদি ডানে নিয়ে যাই 10p² থেকে 13p² গেলে কি হবে -3p², p² চলে যাবে 3 × 2 = 6, এর মানে cos আলফা ইকুয়ালস টু কত -1/2, cos কতর মান -1/2, cos 120 ডিগ্রির মান। অতএব ইজিলি বলা যায় আলফার মান 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের এই যে এই ম্যাথের আনসার, যে একটু হালকা ব্যতিক্রমী ম্যাথ, তবে মোটামুটি তুমি যদি ভালো করে এই যে একবার করে নাও, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। এবার আসো আমাদের 3 নাম্বার ম্যাথ শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী, আমরা এটা কত নম্বর ম্যাথ করলাম, এটা মনে হয় 10 নম্বর ম্যাথ করলাম না।
এবার তাহলে আমরা 11 নম্বর ম্যাথ করব। এবার আমরা এর পরের ম্যাথটা করি, আরও কয়েকটা ম্যাথ করে আমরা ক্লাস শেষ করব। অনেকগুলো আরও কয়েকটা ম্যাথ করতে হবে, পুরো আজকের সামান্তরিক সূত্র কাভার দিতে হবে, মানে আজকের পর সামান্তরিক সূত্র আর পড়ানো যাবে না, আজকে শেষ করে দিতে হবে। যা পড়ানোর আজকেই পড়াই ফেলবো যতক্ষণ লাগুক। সো আসো শুরু করি। এখন আসো, এখন যদি আমরা এর পরের প্রশ্নটার দিকে তাকাই, পরের প্রশ্নে কি বলে একটু খেয়াল করি। আমরা দেখি পরের প্রশ্ন আমাকে বলছে 11 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে কোনো বিন্দুতে ফি ও টু পি মানের বল ক্রিয়াশীল, ফি ও টু পি মানের বল ক্রিয়াশীল। প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এবার বলা হচ্ছে ফি এর মান নির্ণয় করো। এবার বলা হলো ফি এর মান নির্ণয় করো। তাহলে আসেন স্যার একটু ভালো করে বুঝিয়েন। বলেছে কোনো বিন্দুতে ফি এবং টু পি মানের বল ক্রিয়াশীল। তাহলে কোনো একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল, কী কীভাবে বলো তো? ফি এবং টু পি। তাহলে কোনো একটা বিন্দু এইদিকে ক্রিয়াশীল ফি এবং এইদিকে মনে করো ক্রিয়াশীল হচ্ছে টু পি। দেখালাম আমি আমার আন্দাজে ইচ্ছা মতো। বলছে প্রথমটিকে দ্বিগুণ করে, প্রথমটি মিনস হোয়াট? প্রথমটি মান হচ্ছে এই ফি, এই প্রথমটাকে কি করব? দ্বিগুণ করব, মান হচ্ছে টু পি। প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে, এর মানে প্রথমটাকে দ্বিগুণ করবো আর দ্বিতীয়টাকে হচ্ছে 2p + 8 করবো, মানে 8 বৃদ্ধি করলাম। প্রথমটা যা ছিল তার ডাবল, দ্বিতীয়টা যা ছিল তার সাথে 8 যোগ করলাম। যে 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। খুবই গুরুত্বপূর্ণ কথা, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এর মানে ফি এবং 2p থাকা অবস্থায় মনে করো লব্ধি ছিল এইদিকে, মান কত ম্যাটার না, দিক ছিল এদিকে। এখন আমি এটাকে বাড়াইলাম, এটাকেও বাড়াইলাম, এরপরেও লব্ধি একই দিকে। এর মানে লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় নাই। এর মানে কি বলা যায় না, প্রথমবার যদি দিকটা থিটা হয় এখনও দিকটা থিটা। তাহলে বলো ফি এবং টু পি এর জন্য কোণের মান কত, মানে লব্ধির দিক কত? থিটা। আর টু পি এবং টু পি প্লাস এটির জন্য কত? থিটা। এর মানে দুইটার জন্য কি সেম। তাহলে আমরা বুঝলাম প্রথমটা থিটা আর সেকেন্ডটা থিটা কি সেম। এটা হচ্ছে আমাদের ক্লু যে প্রথমটা থিটা সেকেন্ডটা থিটা সেম, কারণ তারা বলেছে দিক অপরিবর্তিত থাকে। এখান থেকে ফি এর মান বের করতে হবে। তাহলে আমি যদি প্রথমটার ক্ষেত্রে বের করি, প্রথমটার ক্ষেত্রে বলা যায় টেন থিটা ইকুয়ালস টু কী বলা যায়, আমরা বলতে পারি সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। এবং আমরা এখানে না লিখি এদিকে লিখি, তাহলে জায়গা হবে না। টেন থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা প্লাস। এবার বলো থিটা কার সাথে আছে? প্রথম ক্ষেত্রে হচ্ছে ফি আর টু ভি, কার সাথে আছে? ফি এর সাথে না। তাহলে কার সাথে আছে? থিটা ফি এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, ফি সিঙ্গেল টু পি হচ্ছে মিঙ্গেল টু ফি। এবার তুমি একটু খেয়াল করলে দেখবা নিচ থেকে ফি কমন নেওয়া যায়, উপর থেকে কমন নেওয়া যায়। তাহলে কী হবে? এই যে ফি কমন নিলে 2 সাইন আলফা ডিভাইড বাই 1 + 2 কজ আলফা। এটা কার মান? টেন থিটা এর মান। এটা হচ্ছে কেস 1, প্রথম কেস, মান হচ্ছে 1 নাম্বার দিলাম। 2 নাম্বারের ক্ষেত্রে যদি তুমি হিসাব করো টেন থিটা ইকুয়ালস টু, এবার আসো আবার আগের মতো সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা। এবার বলো এখানে আমরা দিলাম হচ্ছে কোনটা কার সাথে? টু পি এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। তাহলে বাকিটা কী হবে? 2p + 8, এখানে হবে 2p + 8, এখানেও হবে 2p + 8। এটাকে নাম দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার তুমি আমার একটা প্রশ্ন আনসার দাও, ইকুয়েশন নাম্বার 1 আর 2 এটাও টেন থিটা এটাও টেন থিটা, দুটো কি সেম, কারণ থিটার মান সেম। তাহলে আমরা এখান থেকে কি এটা বলতে পারি এই যে 2 সাইন আলফা ডিভাইডেড বাই 1 + 2 কজ আলফা ইকুয়ালস টু বলা যায় 2p + 8 সাইন আলফা ডিভাইড বাই 2p + 8 কজ আলফা। বলা যায় দুটো সেম। এখান থেকে তোমাকে ফি এর মান বের করতে হবে। অনেকের কাছে হুট করে মনে হবে ভাই এখান থেকে ফি কেমনে বের হবে, আমি তো আলফা আলফা জানি না। তোমার এত টেনশন করার দরকার নেই, তুমি খালি বের করতে থাকো, অটোমেটিক বের হয়ে যাবে। যদি বের করতে বলছে বের হবেই। তাহলে এখানে দেখো সাইন আলফা কাটাকাটি চলে গেল। আবার এখানে একটা জিনিস খেয়াল করো,
এটাকে তুমি 2p প্লাস এইটটাকে লিখতে পারো 2 ইন্টু পি প্লাস 4 লিখতে পারো কমন নিলে, তখন এই যে 2 আর এই 2ও কি চলে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 1/1 প্লাস 2 কজ আলফা ইকস টু কী বলা যায়, এইদিকে আমরা বলতে পারি হচ্ছে পি প্লাস 4 আছে, আর এইদিকে বলা যায় 2p প্লাস গুণ করো 2p কজ আলফা প্লাস 8 কজ আলফা। আবার কোনো হারাম দাদা এই কাজ করিও না, কজ আলফা কাটি দিও না, মাথা ফাটাই ফেলবো। এরা যোগ বিয়োগ আকারে থাকলে কাটাকাটি যায় না, গুণ আকারে থাকলে কাটাকাটি যায়। এবার আসো আমরা বজ্র গুণন করি। হ্যাঁ, বজ্র গুণন করলে আমরা যদি আমরা কি পেলাম, হ্যাঁ এবার আমরা বজ্র গুণন করি। তাহলে বজ্র গুণন যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এই যে এই ফি দ্বারা যদি গুণ করি ফি প্লাস 2p কজ আলফা, আর 4 দ্বারা গুণ করলে প্লাস 4 প্লাস 4 2 8 কজ আলফা ইকস টু 2p প্লাস 2p কজ আলফা প্লাস 8 কজ আলফা। লাইক এরকম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ডানে যেরকম 8 কজ আলফা আসছে বামেও 8 কজ আলফা আসছে কাটাকাটি, ডানে যেরকম 2p কজ আলফা আসছে বামেও 2p কজ আলফা আসছে কাটাকাটি। তাহলে মারাত্মক একটা ব্যাপার হলো, তাহলে বলা যায় ফি প্লাস এখানে থাকে 4 ইকস টু 2p। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফিটা এদিকে চলে গেলে ফি ইকস টু হচ্ছে আমাদের 4 না, হ্যাঁ 4। তাহলে ফি ইকস টু 4, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ফি এর মান হচ্ছে কত 4। এবার তোমাকে আমরা ছোট্ট একটা টেকনিক শিখাই, এটা তো জেনারেলি আমরা ক্যালকুলেশন করে বের করলাম, ছোট্ট একটা টেকনিক তোমাদেরকে আমরা শিখাই। এই শর্টকাটটা তুমি খাতায় অবশ্যই লিখে রাখবা, এই শর্টকাটটা অবশ্যই তুমি খাতায় লিখে রাখবা। তাহলে খাতায় আমি যেভাবে বলছি ওইভাবে খাতায় নোট করে ফেলো। কি নোট করবা একটু দেখো সবাই, আমি যেভাবে লিখছি এভাবে লিখে ফেলো। শর্টকাট, এটা হচ্ছে একটা শর্টকাট। লেখো দুইটি ভেক্টরের মানের পরিবর্তন করলেও যদি ভেক্টরদ্বয়ের লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তাহলে প্রথম ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের অনুপাত ও দ্বিতীয় ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের অনুপাত সমান হবে। এক্সাম্পল যদি দিই, মনে করো আমি বললাম দুইটা ভেক্টর ছিল পি এবং কিউ, তাদের লব্ধির দিকটা হচ্ছে এই দিকে, মনে করো আর এই কোণটা হচ্ছে থিটা। এখন আমি বললাম যে এই যে এই ফিটাকে আমি ফি 1 বানিয়ে দিলাম, মানে চেঞ্জ করে ফি এর নতুন মান হচ্ছে ফি 1, কিউ এর নতুন মান হচ্ছে কিউ 1, তবে লব্ধির দিকটা থিটা আগের মতোই আছে। তাহলে এটা হইলে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে শুরুতে যেই দুজন ছিল তাদের অনুপাত, বর্তমানে যে দুজন আছে তাদের অনুপাত সমান। বলতো শুরুতে কে ছিল? ফি এবং কিউ। তাহলে ফি এবং কিউ এর অনুপাত ইকস টু বর্তমানে কে আছে? ফি 1 কিউ 1। এই ফি 1 কিউ 1 এর অনুপাত এই দুটো হচ্ছে সমান। এটা হচ্ছে আমাদের শর্টকাট, এটা তুলে নিবা। এখন এই শর্টকাটটা তুমি ব্যবহার করে আমরা এই ম্যাথটাও করতে পারবো। কিভাবে করতে পারবো সেটা একটু তোমাদেরকে আমরা দেখাই দিই, যে আমরা খুব সহজে এই শর্টকাট ব্যবহার করে এই ম্যাথটা করে ফেলতে পারবো। এখন দেখো ভাইয়া, আমরা শর্টকাট ব্যবহার করে এই ম্যাথটা করি একটু দেখো। তোমাকে বলেছে এই যে প্রথমে ছিল ফি, এরপর 2p চেঞ্জ করছো, তাহলে প্রথমবার কি ছিল? ফি, আর একটা হচ্ছে 2p, তাহলে প্রথমবার অনুপাত। এবার দ্বিতীয়বার অনুপাত কি হয়েছে? এটা হয়েছে 2p আর এটা হচ্ছে 2p প্লাস 8। এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে তুমি একটু খেয়াল করলে দেখবা ফি চলে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2 আর 2p মান হচ্ছে 4p ইকস টু 2p প্লাস 8। এটাকে বামে আনো, 2p ইকস টু 8, এর মানে পি ইকস টু 4। দেখো কত সহজে আমার আনসারটা বের হয়ে গেছে। এর মানে যদি এই শর্টকাটটা করতে চাও তাহলে একটা কন্ডিশন লাগবে। কন্ডিশনটা কী বলো তো? অবশ্যই লব্ধির দিক কী থাকতে হবে ভাইয়া? অপরিবর্তিত থাকতে হবে। লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে এই শর্টকাটটা সঠিক, আর অপরিবর্তিত না থাকলে এই শর্টকাটটা কখনোই সঠিক না। এটা হচ্ছে লব্ধির দিক অপরিবর্তিত থাকার জন্য সত্য, লব্ধির দিক অপরিবর্তিত থাকার জন্য সত্য, অন্য ক্ষেত্রে এটা কখনোই সত্য নয়। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে।
এবার আসো আমরা আরেকটু সামনের দিকে যাই, আরেকটা ম্যাথ আমরা করি। এবার আসো এর পরের ম্যাথটা, এর যে পরের ম্যাথ, ওই পরের ম্যাথটা তোমাদেরকে একটু দেখাই। ওই ম্যাথটা আমি পুরো করব না, ওটা তোমরা নিজেরা করবা, আমি একটু জাস্ট মুখে হিঁস দিয়ে দিচ্ছি। এটা এটা এই যে মনে বইটা আসছিল, মনে হয় ম্যাথটা কোথায়, 12 নম্বর ম্যাথটা, এটা মেবি একবার বইটা আসছিল। আচ্ছা ওকে, হোয়াট এভার, এক্স্যাক্টলি বলতে পারছি না। আমরা ম্যাথের প্রশ্নটা দিয়ে আমরা হিঁস দিব, এটা তোমরা নিজেরা করবা। 12 নম্বর হচ্ছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি ফি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ফি বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। এবার বলেছে বল দুটির অন্তর্গত কোণ কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে তুমি একটু খেয়াল করো কি বলেছে। কোনো বিন্দুতে ক্রিয়ারত ফি এবং কিউ মানের দুটি বলের লব্ধি হচ্ছে ফি। এবার বলেছে তাহলে ফি এবং কিউ এর লব্ধি হচ্ছে ফি। আচ্ছা ভালো কথা, এই লব্ধি ফি না, ফি এবং কিউ মানের দুটি বলের লব্ধি সেটা ফি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এর মানে এখানে এটা যদি ফি হয়, এটা যদি কিউ হয়, এটা ফি এটা কিউ, তাহলে তাদের যে লব্ধিটা এই লব্ধিটা ফি বলের সাথে, এই ফি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে এই কোণের মানটা 60 ডিগ্রি, এটা বলছে। কোনো বিন্দুতে ক্রিয়ারত ফি কিউ মানের দুইটি বলের লব্ধি ফি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা তো ম্যাথ করতেছি, আমরা অ্যাকুরেটলি চিত্র আঁকতেছি না, এই কোণটা জীবনেও 60 ডিগ্রি না, এরপরও আমরা দিলাম আন্দাজে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ফি বলটিকে দ্বিগুণ করলে এই যে আমার ফি বলটাকে যদি দ্বিগুণ করো 2p হয়ে যাবে না? যখন এটাকে তুমি দ্বিগুণ করবা, এটা মনে করো কিউ, তখন এই যে উক্ত কোণটা কত ডিগ্রি হয়ে যায়? 30 ডিগ্রি হয়ে যায়। আমরা জানি একজনের মান যদি বাড়ে, লব্ধি বড়টার দিকে যায়, তাহলে আমাদের স্বাভাবিক যে 60 ডিগ্রি কমবে, এবং এটা কমতে কত হলো? এটা হচ্ছে 30 ডিগ্রি হলো। এর মানে এখানে 60, এখানে কত? 30। এবার বলছে বল দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো। ধরে নিলাম আলফা। অন্তর্গত কোণ সেম আছে, কিন্তু লব্ধির যে কোণ, সেই লব্ধির কোণটা দুজনের জন্য দুই রকম। তাহলে তোমরা কি করবা? প্রথমে এটার জন্য তুমি বের করতে পারো tan 60 তুমি লেখো সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা। এবার সিঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে ফি এর সাথে সিঙ্গেল ফি, আর এখানে থাকবে হচ্ছে কিউ, আর এখানে তুমি এটির মাছ বসাবা। একইভাবে সেকেন্ডটা যদি আসো, tan 30 আমরা কী বলতে পারি? সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা প্লাস এখানে সিঙ্গেল কে আছে 2v, তাহলে 2v, আর এখানে বসবে হচ্ছে কিউ। এবার তোমরা বলো, এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয়, এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে কি করব? একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিব। কেন ভাগ করে দিব? তোমাকে এখান থেকে আলফার মান যদি বের করতে হয়, দেখো এটা কিন্তু হেভি কমপ্লেক্স, এটাও হেভি কমপ্লেক্স, তবে tan 60 আর tan 30 মান আমি জানি। এখন যদি তুমি ভাগ করো, তাহলে কি হবে? এখানে কিউ সাইন আলফা কাটাকাটি, এর মানে এটা কাটাকাটি যাওয়ার কারণে জিনিসটা কিছুটা নর্মাল হবে। সো তোমাকে যে কাজটা করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কিন্তু আনসার মিলবে না। ওই ভাগ করার পর যে মানটা পাবা, সেই মানটাকে 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা ইকুয়েশনে বসাইতে হবে। বসানোর পর আনসার আসবে, সেটা তুমি বাসায় করবা। করার পর এই যে এই ম্যাথটা সলভ করে ফেলবে, এবং এটা আনসার আসবে হচ্ছে 120 ডিগ্রি। ফাইনালি এটার আনসার আসবে হচ্ছে 120 ডিগ্রি। আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার আসো আমরা আরেকটু সামনের দিকে যাই। এবার আমাদের আজকের ক্লাসের জন্য লাস্ট টপিক্স। আমরা অলরেডি সামান্তরিক সূত্র রিলেটেড জেনারেল যে ম্যাথগুলো করার কথা, ওই ম্যাথগুলো করে ফেলেছি। এখন আমরা সামান্তরিক সূত্রের একটু এই যে কিছু প্রয়োজনীয় জিনিস পড়ব, সেই জিনিসগুলো পড়ে আমরা সামনের দিকে আগাবো। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখন সামান্তরিক সূত্রের প্রয়োজনীয় জিনিস। আসো এবার সামান্তরিক সূত্রের প্রয়োজনীয় কিছু দ্রষ্টব্য পড়ব। তাহলে প্রথমত আসি,
সামান্তরিক সূত্র থেকে আমরা আরেকটু এক্সট্রা জিনিস পড়ি, সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত সামান্তরিক সূত্র পড়ে আসছি, আর সমান √p² + q² + 2pq cos of আলফা। আমরা কোণের মান পড়ে আসছি θ = tan ইনভার্স q sin আলফা / p + q cos আলফা। তবে আমরা টেকনিক্যালি বলতে গেলে আমরা বলেছিলাম যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, হোয়াট এভার, দিস ইজ আওয়ার টেকনিক। এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী কোণ কী থাকলে কোন সিচুয়েশন তৈরি হয় সেটা নিয়ে আমরা একটু করে কথা বলবো। তাহলে আমরা একটু খেয়াল করব, সবাই একটু হেডলাইন লিখব, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। সবাই একটু লিখব লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। আমরা এখন লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করব। তাহলে আসো আমরা বের করা শুরু করি। আমরা জানি তাহলে প্রথমে হচ্ছে আমরা ম্যাক্স বের করব, সর্বোচ্চ মানটা বের করব, এরপরে মিনিমাম মানটা বের করব। এখন তোমরা একটু এদিকে খেয়াল করো, আমরা জানি লব্ধির ফর্মুলা আর সমান √, কী হয় বলো তো, p² + q² + 2pq cos of আলফা। আচ্ছা তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো, লব্ধির সর্বোচ্চ মান, এখন লব্ধি কার কার লব্ধি বলো তো, ফি এবং কিউ এর লব্ধি। এর মানে যে দুইজনের লব্ধি বের করব ওই দুইজন হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে বলো তো আমাদের পরিবর্তন যদি হতে চায় কে হইতে পারবে, আলফা। আলফা মানে হচ্ছে কজ আলফা। তাহলে আমার এই লব্ধির মানটা বেশি হবে না কম হবে সেটা নির্ভর করে হচ্ছে এই কজ আলফার উপর। এখন এই কজ আলফাটা এখানে কী আকারে আছে, যোগ আকারে। তাহলে তোমরা বলো কজ আলফার মান বেশি মানে হচ্ছে লব্ধির মানও বেশি, যেহেতু যোগ আকারে। তাহলে বলো তো এই আরটা কখন ম্যাক্স হবে বলো তো, এই আরটা তখনই ম্যাক্স হবে যখন কজ আলফাও কী হবে বলো তো, ম্যাক্স হবে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে কজ আলফা কখন ম্যাক্স হয়, কজ আলফার ম্যাক্সিমাম মানটা কত। আমরা জানি কজ আলফার সর্বোচ্চ মান কত ডিগ্রি, কজ আলফার সর্বোচ্চ মানটা কত, 1। কজের সর্বোচ্চ মান হচ্ছে 1, সাইন এবং কজের সর্বোচ্চ মান 1। এখন কজের সর্বোচ্চ মান হচ্ছে 1। আচ্ছা ভালো কথা, এখন এই 1টা কখন হয় বলো তো, যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। এর মানে এই কজ ম্যাক্সিমাম, এই কজ আলফাটা ম্যাক্স হওয়ার কন্ডিশন হচ্ছে আলফার মান কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। এবং এই কজ আলফা এর যে ম্যাক্স, এই ম্যাক্স যে ভ্যালুটা, এই ম্যাক্স ভ্যালুটা হচ্ছে 1। এর মানে কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে আর ম্যাক্সটা বের করি। আর এর ম্যাক্স ভ্যালুটা কত হবে ভাইয়া, √p² + q² + 2pq। ভাইয়া কজের ম্যাক্সিমাম ভ্যালুটা কত, 1। তাহলে আমরা এখানে 1 বসালাম, 1 বসালে 1টা লেখা লাগে না, তাও বসাচ্ছি 1 লিখলাম। এবার তাহলে বলতে পারি √p² + q² + 2pq। আচ্ছা বলো তো এটা a + b হোল স্কোয়ারের ফর্মুলা না, অবশ্যই। তাহলে এটাকে বলা যায় √p + q হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট চলে যাবে। তাহলে আমি এখান থেকে বলতে পারছি আর এর ম্যাক্স ভ্যালু যেটা সেটা হচ্ছে p + q। তাহলে p + qটা হচ্ছে আর এর ম্যাক্সিমাম ভ্যালু বা সর্বোচ্চ মান। তাহলে এখন যদি কেউ তোমার এখান থেকে দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, কি কি, লব্ধির সর্বোচ্চ মান কত, লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে p + q, মানে দুইটা ভেক্টরের যোগফলের সমান। এবং সর্বোচ্চ মানটা কখন হয়, যখন মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয়। মানে এরকম, যদি কখনো দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, ফি যেদিকে কাজ করে কিউ যদি সেম দিকে কাজ করে, তাহলে তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি সেক্ষেত্রে আর সমান p + q বলে দিতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। মানে দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান সর্বোচ্চ, এবং সেই সর্বোচ্চ মান হচ্ছে তাদের যোগফলের সমান। এবার তাহলে তো মিনিমাম মান বের করতে খুব একটা কষ্ট হবে না। এবার আসলে আমরা মিনিমাম ভ্যালুটা বের করি। তাহলে আর এর যে মিনিমাম, সেই মিনিমাম ভ্যালুটা কীভাবে বের করব, √p² + q² + 2pq cos of আলফা। এই কজ আলফার এবার কেমন মান লাগবে, মিনিমাম মান। এবার তোমাকে যদি প্রশ্ন করি কজ আলফার যে মিনিমাম, সেই মিনিমাম মানটা কত বলো তো, কজ আলফার মিনিমাম মানটা কত হবে। আমরা অনেকেই এখানে ভুল উত্তর দিতে পারি। দেখো কজ আলফার মিনিমাম মান সাধারণত দুইটা হতে পারে সিচুয়েশন ভেদে, কখনো 0 কখনো -1। এখন অনেকেই এই জায়গায় কনফিউজড হয়ে যায়, কখন 0 কখন -1। সোজা কথা হচ্ছে ভাইয়া, তুমি 0 বসাইলে কি সবচেয়ে কম আসতেছে নাকি মাইনাস বসাইলে সবচেয়ে কম আসতেছে, সেটা ডিপেন্ডস অন সিচুয়েশন। এই জায়গায় দেখো আমি যদি এখানে 0 বসাই তাহলে এটা নাই হয়ে যাবে, কিন্তু আমি যদি এখানে মাইনাস বসাই, মানে কজ আলফা এর মান -1 বসাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে এটার থেকে আরও কিছু কমে গিয়ে আরও কমে যাবে। এর মানে সবচেয়ে কম হবে যখন কি হবে, কজ আলফা এর মান -1। এবার বলো কজ আলফা এর মান কখন মাইনাস হয়, যখন আলফার মান 180 ডিগ্রি হয়। তাহলে আলফার মান 180 ডিগ্রি হলে কজ যে আলফা তার মান হচ্ছে মিনিমাম হয়, এবং সেই মিনিমাম মান হচ্ছে -1। এবার যদি তুমি আর এর মিনিমাম মানটা বের করতে চাও, আর এর মিনিমাম মানটা কত, √p² + q² +
টু পি কিউ কজ অফ আলফার মান হচ্ছে -1। তাহলে আমরা এখান থেকে পাবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ। তাহলে এখান থেকে বলতে পারি পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি পি মাইনাস কিউ। এটা হচ্ছে আর এর মিনিমাম ভ্যালু। তাহলে আমরা আর এর ম্যাক্সিমাম ভ্যালু পেলাম যোগফলের সমান, আর এর মিনিমাম ভ্যালু পেলাম হচ্ছে আমরা বিয়োগফলের সমান। এখন অনেকে আমাকে একটা প্রশ্ন করতে পারে, কি প্রশ্ন? তারা বলতে পারে যে ভাইয়া এই লাইনে এসে আমি একটা ছোট্ট কাজ করবো। কী কাজ? ভাইয়া আপনি আমাকে বলেন যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না লিখে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার লেখা যাবে কিনা? হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাইয়া টু পি কিউ না লিখে টু কিউ পি লেখা যাবে কিনা? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া তাহলে এটাকে রুট ওভার কিউ মাইনাস পি হোল স্কোয়ার লেখা যাবে কিনা? হ্যাঁ ভাইয়া যাবে, সমস্যা নেই। তাহলে রুট স্কোয়ার কাটা যাবে কিনা? হ্যাঁ ভাইয়া যাবে, সমস্যা নেই। তাহলে আপনার আসছে হচ্ছে পি মাইনাস কিউ, আমার আসছে হচ্ছে কিউ মাইনাস পি, এবার লেখা যাবে? হ্যাঁ যাবে। এখানে মেইন ব্যাপারটা হচ্ছে আসলে ফি থেকে কিউ বিয়োগ করতে হবে এমন কোনো কন্ডিশন নাই। কন্ডিশনটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মানের ক্ষেত্রে বড় থেকে ছোট বিয়োগ যাবে। যদি ফি যদি কিউ এর থেকে বড় হয় তাহলে আর এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে ফি মাইনাস কিউ। আর যদি কখনো কিউ যদি ফি এর থেকে বড় হয় তাহলে আর এর যে মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে কিউ মাইনাস ফি। ওই কারণে আমরা অনেক সময় সহজের জন্য এভাবে লিখি, কি লিখি? আর ম্যাক্স ইকোয়াস টু হচ্ছে পি প্লাস কিউ, কখন? যখন আলফার মান 0 ডিগ্রি। আর মিনিমাম এটার মান হচ্ছে ফি ডিফারেন্স কিউ, কখন? আলফার মান 180। এই যে এই চিহ্ন, এটা দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য। ডিফারেন্স বা পার্থক্য আমরা জানি ডিফারেন্স বা পার্থক্য আমরা কখন ব্যবহার করি? যখন হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য আমরা কীভাবে বের করি? বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে। এর মানে লব্ধির সর্বোচ্চ মানের জন্য দুইটাকে যোগ করবা আর লব্ধির সর্বনিম্ন মানের জন্য দুইটাকে বিয়োগ করবা। আশা করি বুঝতে পারছি। তাহলে লব্ধির সর্বনিম্ন মান কখন হচ্ছে? যখন মনে করো একটা ভেক্টর এইদিকে পি আর একটা ভেক্টর এইদিকে কিউ, মধ্যবর্তী কোণ হচ্ছে 180, তখন হচ্ছে লব্ধির মানটা হচ্ছে সর্বনিম্ন। এবং সেই সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা কী করব? মিনিমাম ভ্যালু সমান এই দুইটার মধ্যে কোনটা বড় দেখব, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দিব। মনে করো পি মাইনাস কিউ, এটা হচ্ছে মেন কথা। তাহলে এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মানের কনসেপ্ট। তাহলে আমরা লব্ধির সর্বোচ্চ মান জানলাম, সর্বনিম্ন মান জানলাম। আর আরেকটা মান জেনে নিই, সেটা হচ্ছে আলফা ইকোয়াস টু 90 ডিগ্রি হলে। এই আলফা ইকোয়াস টু 90 ডিগ্রি হলে কী হবে? এই জিনিসগুলো আমাদের সামনে কাজে লাগবে ম্যাথগুলো দ্রুত করার জন্য। তাহলে আলফা ইকোয়াস টু 90 ডিগ্রি হলে কী হয় দেখো, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস প্লাস টু পি কিউ কজ অফ 90। এবার তোমরা আমাকে বলো কস অফ 90 যে তোমরা বলছো, এই কস 90 ডিগ্রির মান কত আমরা জানি কি না? অবশ্যই জানি। কস 90 ডিগ্রির মান কত? 0। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 0, এর মানে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে আর এর মান। এবার যদি তুমি টেন থিটা বের করো, টেন থিটা ইকুয়াল টু তুমি পাবা হচ্ছে এরকম কিউ সাইন 90 ডিভাইড বাই পি প্লাস কিউ সাইন 90। এখন আমরা জানি সাইন 90-র মান হচ্ছে 1, কস 90-র মান হচ্ছে 0। তাহলে আমরা পেয়ে যাব টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই পি। তাহলে আমরা আসলে এই জন্য আমরা মনে রাখবো সবসময়, যদি দুইটা ভেক্টর কখনো লম্বালম্বি হয়, মনে করো দুইটা ভেক্টর, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, তাদের মধ্যবর্তী কোণ যদি কখনো 90 ডিগ্রি হয়, তাহলে মনে রাখবা এই যে লব্ধি, তাদের যে লব্ধি, এই লব্ধি আর, এই লব্ধি আর এর মান কত? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং পি এর সাথে উৎপন্ন কোণ যদি থিটা হয়, উৎপন্ন কোণ যদি থিটা হয়, তাহলে টেন থিটা ইকুয়াল টু কী লেখা যায়? কিউ বাই পি। অথবা আমরা বলি এই টেন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব হচ্ছে কিউ, ভূমি হচ্ছে পি। তাহলে আমাদের টেন থিটা ইকুয়াল টু কিউ বাই পি। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? সর্বোচ্চ মান যদি তারা একই দিকে হয় তখন হয় সর্বোচ্চ মান যোগফলের সমান, সর্বনিম্ন মান যখন বিপরীত দিকে হয় তখন হয় সর্বনিম্ন মান বিয়োগফলের সমান। আর 90 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্র সরাসরি লিখিত পরীক্ষায় ব্যবহার করতে পারবো। আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইড বাই পি। এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যাজাম্পশন এবং ওভারঅল কনসেপ্ট। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এটা গেল হচ্ছে লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। এবার আমরা স্যার যে কাজটা করব, এই সর্বোচ্চ সর্বনিম্ন মান নিয়ে তোমাকে দুই একটা প্রশ্ন করে আমরা আমাদের ক্লাস শেষ করব এবং এর মাধ্যমে আমাদের সামান্তরিক সূত্র টোটালি শেষ। আগামী ক্লাসে আমরা তোমাদেরকে দুইটা জিনিস পড়াবো, একটা হচ্ছে কি বলে সাম্যাবস্থার কনসেপ্ট, আর একটা হচ্ছে ভেক্টর বিয়োগ। আমরা সেখানে আস্তে আস্তে যাব। এবার আসো, এবার আমাদেরকে আরও কিছু ম্যাথ করতে হবে। এবার যে ম্যাথগুলো করতে হবে ওই ম্যাথের কনসেপ্টটা কেমন আমরা একটু দেখি, যে দুই একটা ম্যাথ তোমাদেরকে আমরা সলভ করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা যে ব্যাপারটা কি হচ্ছে। তাহলে আমরা একটা প্রশ্ন লিখি। প্রশ্ন লিখলাম হচ্ছে দুইটি
দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 20 নিউটন এবং সর্বনিম্ন মান 12 নিউটন হলে ভেক্টর দ্বয় নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। দেখি তোমরা নিজে নিজে করো যে দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান 20 নিউটন এবং সর্বনিম্ন মান যদি 12 নিউটন হয় তবে ভেক্টর দ্বয় নির্ণয় করো। পারবা কিনা বলো। মানে আশা করি তোমরা যখন বেড়ে গেছো, এটা এতক্ষণের লাগারও ম্যাথ না, মুখে করে ফেলা যায়। তাহলে বলো লব্ধির সর্বোচ্চ মান মানে কে? ফি প্লাস কিউ। এর মানে ফি প্লাস কিউ এর মান হচ্ছে 20, আর সর্বনিম্ন মান মানে কত? ফি মাইনাস কিউ এর মান হচ্ছে 12। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আপনি ফি মাইনাস কিউ কেন লিখলেন? আপনি কি জানেন ফি বড়? আরে বোকা, তোমাকে এখানে কি বলে দিছে কে বড়? বলে নাই। আমি যাকে বড় বলবো সেই বড়, কারণ নামটা আমি দিচ্ছি। এর মানে আমি মনে মনে বড়টাকে ফি দ্বারা নামকরণ করছি, কোনো অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে ইচ্ছা মতো দেওয়া যায়। এবার বলো দুইটাকে যোগ করলে কি হয়? 2 ফি ইকস টু হচ্ছে 32। তাহলে ফি ইকস টু কত? 16। ফি এর মান বের করা শেষ। এবার ফি এর মান যে কোনো এক জায়গায় বসাও। এখান থেকে আমরা বলতে পারি কিউ সমান হচ্ছে 20 মাইনাস ফি। তাহলে 20 মাইনাস 16 এর মান হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 4। তাহলে কিউ এর মান হচ্ছে আমাদের 4। কিউ এর মান হচ্ছে 4। তাহলে 16 আর একটা হচ্ছে আমাদের কত? 4। তাহলে এটা হচ্ছে আমাদের ফি এবং কিউ এর মান, মানে ভেক্টর দ্বয়ের মান। সিম্পল। এবার আরেকটা প্রশ্ন তোমরা একটু লেখো। এই প্রশ্নটা করলে আমাদের এই প্রশ্নটা আমরা করি, এরপর আরেকটা ছোট্ট প্রশ্ন দেখাবো। এই প্রশ্নটা হচ্ছে আমাদের লেখো, কোনো নৌকা স্রোতের অনুকূলে 10 কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। কোনো নৌকা স্রোতের অনুকূলে 10 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। বলা হলো নৌকার বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। নৌকার বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। আর তোমরা আগে একটা জিনিস ক্লিয়ার হয়ে নাও। মনে করো এটা নদীতে স্রোত আছে, স্রোতটা হচ্ছে ইউ। তাহলে স্রোতের অনুকূল মানে কি? যেই দিকে স্রোত সেই দিকে নৌকা যাচ্ছে, এর মানে নৌকার বেগ বি। যেদিকে স্রোত সেই দিকে নৌকা যাচ্ছে, এর মানে আমাদের এটা হচ্ছে ওই একই দিকে লব্ধির সর্বোচ্চ মান। আর প্রতিকূল মানে কি? যেদিকে স্রোত তার উল্টা দিকে নৌকা যাচ্ছে, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। এখন তাহলে আশা করি তোমরা এবার করে ফেলতে পারবা। এই যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের কনসেপ্ট দিয়ে দেখি করার পর কত আসে। কারো আনসার ভুল আসবে না, কিন্তু আনসার অনেকের ভুল হবে। মানে তোমাদের এরকম হতে পারে স্রোতের জায়গায় নৌকা চলে আসছে, নৌকার জায়গায় স্রোত চলে আসছে, কিন্তু ম্যাথের আনসার সবার ঠিক আসবে। এখানে একটা ব্যাপার তোমরা কী করছো আমার সাথে একটু মিলাই নাও। এখানে হবে স্রোতের অনুকূলে বেগ ইউ প্লাস বি সমান 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে বেগ অনেকে ইউ মাইনাস বি লিখছো, কিন্তু এটা হবে বি মাইনাস ইউ ইকস টু 6 কিলোমিটার পার আওয়ার। আর ইউ প্লাস বি না লিখে এটাকে যদি আমরা বি প্লাস ইউ লিখি কোনো অসুবিধা নেই, কারণ ইউ প্লাস বি আর বি প্লাস ইউ কি কথা? সেম কথা। কিন্তু এখানে আমাকে বি মাইনাস ইউ লিখতে আমরা বাধ্য। তাহলে এবার আমি ক্যালকুলেশন করতে পারি। ইউ কাটাকাটি করো। 2b ইকস টু হচ্ছে 10 আর 6 16, v ইকস টু হচ্ছে 8। এবার আমরা এখান থেকে বলতে পারি ইউ সমান হচ্ছে 10 মাইনাস বি, 10 মাইনাস 8, এর মান হচ্ছে 2। ইউ এর মান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, বি এর মান হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এখন অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া এটা তো বুঝলাম না, কেমনি আপনার বি মাইনাস ইউ লিখলেন? আমি তো ইউ মাইনাস বি দিয়ে ম্যাথ করে ফেলছিলাম। আরে বোকা, এদিকে তাকাও। মনে করো আমি একটা নদীর উপরে আছি, আমি মনে করো মাঝি নৌকা চালাচ্ছি। এদিক থেকে স্রোত আসতেছে, হ্যাঁ, এদিক থেকে স্রোত আসতেছে। স্রোতের প্রতিকূলে আমি নৌকা চালাই যাব। একটা জিনিসটা বুঝিও। তাহলে ঘটনা কি হচ্ছে, তুমি কয়েকটা সিচুয়েশন খেয়াল করো। মনে করো স্রোতের প্রতিকূল থেকে এদিক থেকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত আসতেছে মনে করো। তাহলে আমি এখন যাব, আমি একজন মাঝি, আমি স্রোতের প্রতিকূলে নৌকা চালাই যাব। তাহলে একটু খেয়াল করো, আমি 5 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত, তো আমিও 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাচ্ছি। আমি বললাম তো সমানে সমান। তুমি এরকম যদি কিউইছে, আমি নিউটনকে চিনি, তাইলে তুমি যেহেতু ভাইব আমিও ভাইব, আইও খেলা, নৌকা চালাচ্ছি। তোমরা বলো জীবনের সামনে যাব? জীবনেও না, কারণ আমি তো এখানে বসেই আছি।
এই যে অপর দিক থেকে 5 আসতেছে আর আমি যে 5 রেখে যাচ্ছি, একটা থেকে একটা বিয়োগ হয়ে, যেহেতু বিপরীত দিকে হলে বিয়োগ হয়ে 0 হয়ে গেছে। ফলাফল কি? আমি সামনের দিকে যাচ্ছি না। তাহলে এটাকে কি তুমি প্রতিকূলে যাওয়া বলবা? না, এটা তুমি দাঁড়ায় আছো। এবার আমি চিন্তা করলাম, খুব মনে কষ্ট, ঠিক আছে তোমার বেগ বেশি তো কী হয়েছে, আমি আস্তে আস্তে নৌকা চালাবো। এবার দেখো আমি আস্তে আস্তে নৌকা চালাচ্ছি, আমি স্রোতের প্রতিকূলে যাচ্ছি 3 কিলোমিটার/আওয়ার বেগে। ও মা, কত মজা, স্রোতের প্রতিকূলে যাচ্ছি আদৌ? যাচ্ছি না, কারণ আমার বেগ তো স্রোতের বেগ থেকে বেশি। আমি তো স্রোতের উল্টা দিকে যাইতে পারতেছি না, উল্টা স্রোত আমাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে গা। এটাকে কি তুমি বলবা স্রোতের প্রতিকূলে আমি যাচ্ছি? তাও না। তাহলে কাকে বলবা? স্রোত আসতেছে 5, বলে আয় বেড়া, আমি 5 থেকে বেশি বেড়া। এবার নৌকা চালাই যাচ্ছি। এর মানে আমার ব্যাগটা নৌকার ব্যাগটা স্রোতের ব্যাগ থেকে যখন বেশি, তখন আমরা কোপাই দিছি। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম? আমরা এখান থেকে যেটা বুঝলাম, যদি স্রোতের প্রতিকূলে একটা নৌকাকে যেতে হয়, যদি সে যায়, তাহলে অবশ্যই নৌকার ব্যাগটা স্রোতের ব্যাগ থেকে বেশি হতে হবে। এর মানে এখানে অবশ্যই নৌকার ব্যাগ বেশি। তাহলে তোমাকে আমি পুরা এই নদী নৌকার ম্যাথের মধ্যে এতদিন যা করাইছি, এরপর আরও নদী নৌকার ম্যাথ উপাংশের মধ্যে আছে, সেগুলো পরে। এতদিন যা করাইছি এর মধ্যে খেয়াল করো, নর্মালি কিন্তু নৌকার ব্যাগ নাকি স্রোতের ব্যাগ বেশি, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু দুই ক্ষেত্রে ম্যাটার করে। একটা হচ্ছে সোজাসুজি নদী অতিক্রমের ক্ষেত্রে, যদি তোমার নৌকার বেগ বেশি না হয়, তুমি কখনোই সোজাসুজি নদী অতিক্রম করতে পারবে না। আর আরেকটা হচ্ছে এটা, যদি তোমার নৌকার বেগ বেশি না হয়, তুমি কখনো স্রোতের প্রতিকূলে যেতে পারবে না। কথা কি বুঝছো কি না? তাহলে এই দুইটা হচ্ছে আমার মেন কথা। এই দুইটা কেসে অবশ্যই নৌকার বেগ বেশি হবে, এটা তোমাকে ম্যান্ডেটরিলি মেনে নিতে হবে। যেমন এখানে কেন বেশি হচ্ছে বলে আমরা বি মাইনাস ইউ লিখছি। আর মনে আছে কি না, অপোজিটে যাওয়ার ক্ষেত্রে সূত্রটা এরকম ছিল, আর সমান √b² - বি যদি বড় না হইতো তাহলে আমি ধরা খাই যেতাম। তাহলে আমাদের এখানে বিটা বড় হওয়া বাধ্যতামূলক, এখানেও বিটা বড় হওয়া বাধ্যতামূলক। এবার একটা এমসিকিউ মাঝে মাঝে আসে যে আমাদের দুইটা ভেক্টর দিয়ে বলে যে নিচের কোনটি, এরকম বলে নিচের কোনটি এই দুজনের লব্ধি হতে পারে না। আচ্ছা বলো তো, মনে করো আমার কাছে 10 নিউটন একটা ভেক্টর আছে আর 6 নিউটন একটা ভেক্টর আছে। আচ্ছা বলো তো এদের লব্ধি কত হবে? সেটা কিসের উপর নির্ভর করে? মধ্যবর্তী কোণের উপর। কেন? কারণ লব্ধির ফর্মুলা কি? φ² + q² + 2pq cos α √। তাহলে এখানে ফি এর মান তুমি জানো, কিউ এর মান তুমি জানো, আলফা এর মান জানো না। এই আলফা এর মান কত হবে তার উপর নির্ভর করে লব্ধির মানটা নির্ধারিত হবে। আলফার মান চেঞ্জ হলে লব্ধির মানও চেঞ্জ হয় কিন্তু, এবং এখান থেকে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান পাই। তাহলে আমাকে যদি বলা হয় এই দুজনের লব্ধি কত হতে পারে, তাহলে আমাকে সব কনসিডার করতে হবে। তাহলে আমি কি চিন্তা করব? আমি চিন্তা করব তার মান সর্বোচ্চ কত হওয়া সম্ভব। তাহলে আমি যদি দেখি ম্যাক্স কত হতে পারে, ম্যাক্স হতে পারে 10 আর 6 মিলে হচ্ছে 16। আর মিনিমাম কত হতে পারে? মিনিমাম হচ্ছে 10 থেকে 6 গেলে 4 নিউটন। এর মানে কি? এর মানে 10 নিউটন আর 6 নিউটন এই দুইটা বলে লব্ধি সর্বোচ্চ 16 আর সর্বনিম্ন 4। এর মানে 4 থেকে 16 এই রেঞ্জের ভিতর থাকবে। এর মানে 4 লব্ধি হতে পারে 5, হতে পারে 5.5, হতে পারে 6, হতে পারে 16, হতে পারে 17, হতে পারে না 2, হতে পারে না। মানে 4, 16 এর মাঝখানে থাকবে। 4ও হতে পারে, 16ও হতে পারে। 4 হওয়া মানে হচ্ছে সর্বনিম্ন মান, 16 হওয়া মানে সর্বোচ্চ মান, আর মাঝখানে হওয়া মানে হচ্ছে অন্য যে কোনো মান, কিন্তু এর বাইরে হতে পারে না। অতএব সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সামান্তরিক সূত্রের ফিনিশিং দিয়ে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।